1% 2% ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে, কেউ অনেক দূরের অপোজিশনে ছিল। সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে। নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন, যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন। পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, আমরা জানি, আপনার আমার জন্য ভালো জানেন। কিন্তু 5ই আগস্টের যে পরিবর্তন, এটা ছিল ইউনিক। নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আন্দোলন করেছিল। কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল, জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দেমসেলভস। ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয়। মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল, মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে, ছেলে চলে গেছে বাসা থেকে, যে ছেলের রুম খালি, মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে। এরকমই তো চিত্র ছিল এখানে, এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার। আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোরড অনেকটা, আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে, ইতিহাসও করছে, বুদ্ধিজীবীরা করছে, সাংবাদিকেরাও করছে, যে আমরা এটাকে এলিট শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের। এটা তো একটা বৈষম্য। আমি এক জায়গায় বলেছিলাম, বৈষম্যী আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপোর্শনেটলি আমরা দেখিনি। এই যে প্রপোর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিষয়টা থাকে, রিকগনিশনের প্রপোর্শনেট রিকগনিশন আমি বলছি, সে কাজটি হচ্ছে না। আমি 6 তারিখ পর্যন্ত জেলে ছিলাম, 6 তারিখে বেরিয়েছিলাম, আমাকে 22 তারিখেই অ্যারেস্ট করছিল জুলাই। তো 5 আগস্টের পরে 6 তারিখ বেরিয়ে আসলাম। 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গু লোকরা, সাংঘাতিকভাবে আহত লোকরা আছে। আই ওয়াজ আটারলি অ্যামেজড অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে 80% ছিল রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বাদাম বিক্রেতা, আর 20% ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স। এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে স্বৈরাচার আর 100 বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন নয়, এটা শুধু ক্ষমতার পতন নয়, এটা বলা যায় একটা অল আউট, তার ডিসঅ্যাপিয়ারেন্সের মতো একটি জায়গা। এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ, তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে, সকল এমপিরা পালিয়েছে, সকল মন্ত্রীরা পালিয়েছে, সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে, বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালিয়েছে। এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আর স্বৈরাচার ফিরবে না, আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে, তারা স্বৈরাচারী চরিত্রে পরিবর্তন আনবে, দেশে আর নির্বাচন নিয়ে ভোটারের নির্বাচন হবে না, ষড়যন্ত্র হবে না, বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না, উই বিকাম ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল এনাফ টু রান আওয়ার ওন কান্ট্রি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের, পোয়াভর রাজনীতিবিদদের, এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে। এবং যে স্পিরিট আমরা এগোচ্ছি, পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে। রাজনীতিবিদরা দি পালস অফ দি কমন পিপল অথবা পালস অফ দি নিউ জেনারেশন, এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি।
এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না, কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরও কিছুটা দীর্ঘায়িত করতে পারে। তো এই ছোট মেসেজ দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক, আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি, তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বুঝাচ্ছি, কিন্তু নো, দি পার্টিসিপেশন অফ দি জেনারেল পিপল। যেহেতু গত 15 বছরে মানুষ ভোট দিতে আসে নাই, যখন আমরা কেউ ছিলাম না আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ ছাড়া কেউ নাই, সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য। তারা জানে তারা ক্ষমতায় যাবে, রেজাল্ট হয়ে যাবে, তারা 290-98 জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে। তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল? 5। জেনুইন ভোটের নাম্বার ছিল। তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে, সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে, এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি। এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে, এই সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দেমসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটি। মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন, তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন? যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন? যদি তাই হয় 5ই অগস্ট কেন? যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কিভাবে? সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং। কারণ আপনারা জানেন যে ঈমানের 3টি অংশ: মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে, আমি যদি ধরে নিই, সাম ডিফারেন্সেস ডাজ নট ম্যাটার, তাইলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ঈমান পরিপূর্ণ হয়নি এখন, ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2 পিয়ার। পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আমার, যারা পিয়ার চাচ্ছেন না, যে আপনার পিয়ারের অসুবিধা কি এটা বলেন। আমরা তো বলছি এটা সুবিধা, অসুবিধা বলেন, আসেন ডিবেট করি। কোথায় ডিবেট করবেন? পার্লামেন্ট ভবনে আসেন, পার্লামেন্ট চত্বরে আসেন, শহীদ মিনারে আসেন, বাইতুল মোকাররমে আসেন। শেষে আপনাদের জায়গাটার নামও বলি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন। যেখানে ইচ্ছে এখানে আসেন, আমরা যাব, আমরা যাব, আমরা ডিবেটে অংশগ্রহণ করব, ডিবেট হবে। এবং ডিবেটে যদি আমরা
ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন, আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উড্র করব। কথা তো পরিষ্কার, খোলামেলা, ঠিক আছে না? এটাতে আসেন। পিয়ারের প্রথম যুক্তি যে গত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট। আমরা তো পুরানকে ছেড়ে দিয়েছি, আমরা সামনে চাই, নতুনত্ব চাই। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট, দিস মাই ওয়ান লজিক। সেকেন্ড লজিক, সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয়। আপনারা স্লোগান দিয়েছেন, আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসাহস দেখাবো না, ইউ নো বেটার দেন। কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে। কেন হ্যাং পার্লামেন্ট হবে? এখন তো এতে আমাদের টার্কিতে পিয়ার সিস্টেম ইলেকশন, হ্যাং পার্লামেন্ট তো নয়। আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে, অসুবিধা কি? কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য, চিকন গলি। ভোট পাবে 39%, সিট পাবে 213। বাংলাদেশে হচ্ছে না? 1%, 2% ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে, কেউ অনেক দূরের অপোজিশনে ছিল। যেহেতু বলছি আমি শর্ট, আমি এত ডকুমেন্টের কথা বলবো না। ইউ নো, দি পিপলস নোজ, এভরিবডি নোজ দিস। সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে, আবার মানুষকে বিভ্রান্ত করে, আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না। আমি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে চাই, বাংলাদেশে অতীতে যা হয়েছে এনাফ ইজ এনাফ। প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই ডিসকাশন, আমরা কিভাবে একটা অবাধ ও সুষ্ঠু সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি, খোলামেলা আলোচনা করি। আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করা যায় আসেন আলোচনা করি। আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব, আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে না। You should take up the initiation to discuss with the stakeholders, try to have a solution, push the country to a normalcy and achieve the unity among the political parties and the people. তাহলে জনগণের যে স্যাক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারে। মানুষ এখন অনেক সচেতন, আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে, এটা না হতে পারে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি, সব দল, যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায়।